নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি বন্ড নিয়ে আলোচনা করতে এবং ইলেকটোরাল বন্ড নিয়ে স্পেশালি। দেখো, কালকে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তো সেটার রেসপেক্টে আজ জেনে নেওয়া দরকার যে ইলেকটোরাল বন্ডটা আসলে কি, এটা কিভাবে ব্যবহৃত হয়, এটা পুরো ডিটেলস এই ভিডিওতে জানতে পারবে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা যে আমি খবর বলছি সেরকম কিছু নয়, আমাদের এক্সামে এটা কী কীভাবে কাজে লাগাতে পারে, কীভাবে এমসিকিউ আমরা অ্যাটেম্প করতে পারি এই ইয়েটাতে। তো সেই হিসাবে চলো শুরু করি। দেখো, কালকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ইলেকটোরাল বন্ড আনকনস্টিটিউশনাল। এটাকে, যেটা তোমার আগে চলতো, এখন আর এই বন্ডকে ইস্যু করা যাবে না। তো তার আগে ইলেকটোরাল বন্ডের আগে আমরা জেনে নিই বন্ড জিনিসটা আসলে কি। বন্ড হলো একটা তোমার ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, সরি ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, দাঁড়াও প্রথমেই ভুল হয়ে গেল, সরি ডেপ্ট ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে ধার। ডেপ্ট ইনস্ট্রুমেন্ট এটা কি, ধার। তোমাকে কেউ ধার দিল, সেই রেসপেক্টে তুমি ইন্টারেস্ট পাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে বন্ড। যেমন ধরো, বন্ডের বিভিন্ন পদ্ধতি আছে। যেমন ধরো গভর্নমেন্ট সিকিউরিটি, মানে গভর্নমেন্ট যে বন্ডগুলো ইস্যু করে, প্রাইভেট কোম্পানিও বন্ড তোমার ইস্যু করতে পারে মার্কেট থেকে ধার নেওয়ার জন্য। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে তোমার ডেপ্ট। ইকুইটি মানে কি, তোমাকে তার শেয়ার করবে। মানে ধরো ও কোনো একটা কোম্পানি ব্যবসা করছে, ব্যবসা থেকে যা প্রফিটটা হবে প্রফিটটা শেয়ার করবে, এবং লস হলে লসটাও শেয়ার করবে। কিন্তু ডেপ্টটা কি, ডেপ্টটা তোমার কাছ থেকে ধার নিয়েছে, তাহলে কি ধারের রেসপেক্টে তোমাকে সুদ দেবে, ইন্টারেস্ট পে করবে। এইটা হচ্ছে বন্ড এবং মানে ইকুইটি এবং ডেপ্থের মধ্যে পার্থক্য। ইকোনমির বেসিক এটা। তোমার ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্স মার্কেট যখন পড়ি তখন ইকোনমিতে এগুলো সব পড়া হয় আর কি। তো সেই হচ্ছে বন্ড। আর বন্ড হচ্ছে কি, লং টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে দীর্ঘদিনের জন্য। শর্ট টার্মের জন্য হয়, বাট সেটাকে বন্ড বলে না, সেটাকে ট্রেজারি বিল বলে। তো এটা হচ্ছে তোমার লং টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। এখানে আমি লং টার্মটাও লিখে দিই, লং টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। তো এটা হচ্ছে এক ধরনের, প্রথমে বন্ড জেনে নিলাম। এরপরে আসি ইলেকটোরাল বন্ড কি। ইলেকটোরাল বন্ডটা হলো তোমার এক ধরনের বন্ড, যেটা তোমার, এই কনসেপ্টটা তোমার 2017 সালে প্রথম এসেছিল। 2017 সালে এটা অ্যাজ এ ফাইন্যান্স বিল এসেছিল, ফাইন্যান্স বিল পাস করা হয়েছিল। যেটা দেখবে আমাদের তোমার আর্টিকেল, কত আর্টিকেল, 112তে ফাইন্যান্স বিল আছে। এই ফাইন্যান্স বিলের মাধ্যমে তোমার এই ইলেকটোরাল বন্ড কনসেপ্টটা প্রথমবার এসেছিল। এখানে কি এসেছিল, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে না, যেমন বিজেপি, তৃণমূল, সিপিএম, এইসব পলিটিক্যাল পার্টিকে মানে তোমার লিগেলি ডোনার করতে। ধরো পলিটিক্যাল পার্টি চলে কীভাবে, এদের টাকা আসে কোথা থেকে, এদের টাকা আসে তোমার সাধারণ মানুষ ডোনেট করে টাকা, মানে দান দান বলা চলে না, যে ডোনেট করে আর কি। যে দেখবে বিভিন্ন সময় রসিদ কেটে চাইতে আসে না বাড়িতে বাড়িতে, লোক যারা গ্রামে অঞ্চলে থাকে তারা হয়তো জানতে পারবে। তো সেই টাইপের হচ্ছে বন্ড। কিন্তু আগে কি হতো, আগে তোমার যে হোক বন্ড মানে ডোনেট করতো, কোনো হিসেব কিছু থাকতো না। কেউ ব্ল্যাক মানিও ডোনেট করছে, কেউ যা তা খুশি হতো। কিন্তু তারপরে এটাকে একটা তোমার প্রসেসটাকে স্ট্রিমলাইন করার জন্য, একটা লিগেল স্ট্যান্ড, মানে একটা লিগেল গ্যারেন্টি দেওয়ার জন্য ইলেকটোরাল বন্ডটা তোমার নিয়ে আসা হয়। তো সেখানে তোমার বলা হয় কি, যে এটা তুমি তোমার ব্যাংকের যে লিগেল টাকা আছে সেটা তুমি পলিটিক্যাল পার্টিকে ডোনেট করতে পারো। তো পলিটিক্যাল পার্টিকে তুমি কোথা থেকে ডোনেট করবে, এসবিআই এর মাধ্যমে। একটা ব্যাংকে বলেছিল ভারতের এসবিআই, এসবিআই তোমাকে বন্ডটা ইস্যু করে দেবে। তোমাকে এসবিআই এর ওই পার্টিকুলার ব্রাঞ্চে যেতে হবে, মানে সব ব্রাঞ্চে হয় না, পার্টিকুলার কিছু ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে যেতে হবে এবং এসবিআই তোমাকে ইস্যু করবে। তোমার 1000-এর গুণিতক, তুমি ধরো মিনিমাম তুমি 1000 টাকা ডোনেট করতে পারো, ম্যাক্সিমাম তুমি যত করতে পারো তোমাকে ওই পার্টিকুলারলি সেই হিসাবে তোমাকে ওরা বন্ডটা লিখে দেবে। দেখো বন্ডটা দেখতে কীরকম হয়, এই টাইপের বন্ডটা দেখতে হয়। দেখো, এসবিআই তোমাকে ইস্যু করবে ইলেকটোরাল বন্ড ইন এ ফর্ম অফ প্রমিসারি নোট, 1000 টাকার ইয়েতে দেবে আর কি। এটা হচ্ছে তার বন্ডের স্যাম্পল। তুমি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করতে চাও, তোমাকে এটা ইস্যু করবে আর কি। ওকে, তো ইলেকটোরাল বন্ড এটা তোমার ওই মানে এসেছিল যে ওই পলিটিক্যাল পার্টি ডোনেশনটাকে তোমার স্ট্রিমলাইন করার জন্য। আচ্ছা, ইলেকটোরাল বন্ড কারা কারা কিনতে পারবে, যে ধরো তুমি কিনতে পারবে কখন, ধরো ইন্ডিয়ান সিটিজেন, কোনো বাইরের লোক কিনতে পারবে না। ইন্ডিয়ান সিটিজেন, যে কোনো ইন্ডিয়ান সিটিজেন বা কর্পোরেট তোমার এই বন্ডটা কিনতে পারে। এটা আরবিআই তোমার টাইম টু টাইম বলতো যে এই সময় ইস্যু করতে হবে, তখন এসবিআই সেই হিসাবে ইস্যু করতো আর কি। ওকে, আচ্ছা, এইটা যখন আসে, এখানে তোমার কিছু অ্যাক্টকে তোমার অ্যামেন্ড করতে হয়। ধরো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করছো, তার জন্য কি আরওপি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, 1951কে অ্যামেন্ড করা হয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট,
ইনকাম ট্যাক্স অ্যাক্টে কেন অ্যামেন্ড করা হয়? তুমি যদি ধরো কাউকে টাকা দিলে, সেই যে যত টাকাটা তুমি ডোনেশন দেবে, সেই টাকাটা তোমার এক্সামশন যাবে ট্যাক্সের থেকে। মানে এরকম একটা কনসেপ্ট কিছু ছিল যে সেই টাকার হয়তো কিছু টাকা ওই ডোনেশন টাইপে কিছু ক্লজ থাকে না, 18C বা 18D কিছু ইনকাম ট্যাক্সের ক্লজ থাকে, সেই ক্লজ থেকে তোমার এক্সামশন যাবে। ওকে, আর তোমার কি করা হয়েছিল, আর তোমার আরবিআই অ্যাক্টকে অ্যামেন্ড করা হয়েছিল। আরবিআই টাইম টু টাইম তোমার ইস্যু করবে, সেই আরবিআই অ্যাক্ট অ্যামেন্ড করে এই জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছিল। এসবিআই একমাত্র ইস্যু করতে পারতো। আর এটার একটা ক্লজ ছিল যে তুমি ধরো আজকে বন্ডটা আমি কিনলাম, তো ধরো আজকে আমি এসবিআই গিয়ে বন্ডটা কিনলাম, তোমাকে 15 দিনের মধ্যে, উইদিন 15 দিনের মধ্যে তোমার কোনো পলিটিক্যাল পার্টিকে দিতে হবে। ধরো আমি যে কোনো পার্টিকে, একটা XYZ পার্টিকে দিতে চাই, আমাকে উইদিন 15 দিনের মধ্যে বন্ডটাকে ইনকেস করতে হবে, না হলে সেই টাকাটা আমার ব্যাংকে পুরোনায় চলে যাবে আর কি। ওকে, এটা উইদিন 15 ডেজ একটা উইন্ডোজ ছিল, যে কখন তুমি যেদিন কিনলে তার 15 ডেজের মধ্যে তোমাকে কোনো পলিটিক্যাল পার্টিকে দিতে হবে আর কি। তো এটার আরেকটা তোমার বৈশিষ্ট্য ছিল যে 15 দিনের মধ্যে তো ইস্যু করতে হবে, কিন্তু কিছু কিছু পার্টিকে, ধরো এটা একটা কি জন্য নিয়ে আসা হয়েছিল বললাম, যে স্ট্রিমলাইন করার জন্য। কিছু পার্টি, মানে কারা বন্ডটা একসেপ্ট করতে পারবে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে অ্যাকসেপ্ট করতে পারবে, আমাদের ভারতে কি যে কেউ একটা পার্টি ফর্ম করতে পারে, কিন্তু এখানে একটা ক্লজ ছিল যে তারা একমাত্র এরকম ডোনেশনটা একসেপ্ট করতে পারবে যাদের তোমার ওই লেস দেন 1% ভোট, মানে 1%-এর বেশি ভোট সে লাস্ট লোকসভায় পেয়েছিল। লাস্ট লোকসভা যে ভোটটাতে, সেখানে তোমার 1%-এর ভোট বেশি পেয়েছিল। তাছাড়া ধরো আমি আজকে, আমার কাছে প্রচুর ব্ল্যাক মানি আছে, নেই আমার কাছে, প্রচুর ব্ল্যাক মানি আছে, আমি করলাম কি, আমি একটা XYZ, একটা আমার কোনো ফ্রেন্ডের নামে আমি একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে নিলাম, এরপরে সেই টাকাটাকে আমি ওই মানে ডোনেশনের মাধ্যমে ওর অ্যাকাউন্টে ওই পলিটিক্যাল পার্টিকে ফান্ড করলাম, তাহলে কি আলটিমেটলি টাকাটা আমাদের মধ্যে রইলো, কিন্তু এইভাবে তো তাহলে ব্ল্যাক মানিটা হোয়াইট হয়ে যাবে। এই জন্য একটা ক্লজ করা ছিল যে যাদের 1% ভোট তোমার পেয়েছে আর কি লাস্ট লোকসভাতে, তারাই একমাত্র তোমার এই বন্ডটা অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে এই বন্ডের কিছু বেনিফিট ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল। ধরো বন্ডটা তো একটা মানে নোবেল আইডিয়া নিয়ে এসেছিল যে কিছুভাবে কার্ভ করা যাবে, কিছু বেনিফিট ছিল। ট্রান্সপারেন্সি, ধরো আগে যে যাকে খুশি টাকা দিত, কোনো ডোনেশনের কোনো হিসাব থাকতো না। এখানে কি একটা তুমি ধরো লিগেল ব্যাংক থেকে টাকা যাচ্ছে, মানে কি যে টাকাটা তোমার লিগেল টাকা, কোনো ব্ল্যাক মানি এখানে যাচ্ছে না, ট্রান্সপারেন্সিটা কিছু থাকবে। রিডিউসিং অফ ব্ল্যাক মানি ইন ইলেকশন, দেখো ভোটের সময় প্রচুর ব্ল্যাক মানি ব্যবহার হয়, কিন্তু এই ব্ল্যাক মানিটা তোমার কম করার জন্য, ধরো তুমি যদি লিগেলের তুমি ট্যাক্সের বেনিফিট পাও, তুমি কোনো পলিটিক্যাল পার্টিকে দিয়ে পড়ে, তাহলে তুমি কেন ব্ল্যাক মানিতে পলিটিক্যাল পার্টিকে দিতে যাবে, তুমি ট্যাক্সের বেনিফিট নেবে সেখান থেকে। কনফিডেন্সিয়ালিটি অফ দ্য ডোনার, ধরো আমি টাকাটা দিচ্ছি, ধরো আমি পার্টিকে টাকা দিলাম, কিন্তু ধরো আমার আমি যে টাকা দিচ্ছি সেটা কনফিডেন্সিয়াল থাকবে, যে আমি টাকাটা দিচ্ছি বলে। কেন, ধরো আমি পার্টিকে দিলাম, সেই খবরটা যদি পার্টি জানতে পারে, তাহলে পার্টির লোক, বাড়ির লোক আমার এখানে আসবে, এসে পরে বলবে টাকা দাও আমাদেরকে, না হলে তোমাদের এই হ্যান ত্যান হাবিজাবি করে দেবো। তো ডোনারের কনফিডেন্সিয়ালটা তোমার রাখা হতো। এই রকম অনেক নোবেল আইডিয়া নিয়ে এই বন্ডের স্কিমটা এসেছিল। বাট কি ইস্যু হলো, যেখানে তোমার আরবিআই, এই সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো, কিছু তো এখানে ইস্যু ছিলই আর কি। ওকে, আচ্ছা, তার আগে একটা বলে দিই, এটা তোমার পেপার ফরম্যাট, এটা কোনো ইলেকট্রনিক্স নয় যে ধরো ইউপিআই এর মধ্যে চলে যাচ্ছে, বা ডিমেট অ্যাকাউন্টে যেমন আমাদের বন্ড থাকে সেরকম নয়। এটা তোমার পিওরলি পেপার। আমি এটা কিনবো, আমাকে এটা একদম পেপারের একটা প্রিন্ট আউট দেবে, যেমন ফিক্সড ডিপোজিটের স্লিপ দেয় সেরকম একটা প্রিন্ট আউট দেবে, সেটা আমি পলিটিক্যাল পার্টিকে যে করে দেবো। ওকে, তাহলে এরপরে বলি যে এর কী কী ইস্যু আসছিল এটা নিয়ে। ইস্যু যেগুলো সুপ্রিম কোর্ট হাইলাইট করেছে, সুপ্রিম কোর্ট হাইলাইট যেটা করেছে সেটা হচ্ছে তোমার এক্সট্রিম লেভেল অফ অ্যানোনিমিটি, মানে কে কাকে টাকা দিচ্ছে, কে টাকা পাচ্ছে, কোনো কিছুই বলছিল না। এটা আরটিআই এর বাইরে রাখা হয়েছিল। আরটিআই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আমাদের 2005 আছে, তার বাইরে এটাকে রাখা হয়েছিল। কে টাকা দিচ্ছে, কে টাকা পাচ্ছে, এরকম কোনো কিছুই তোমার বলা হতো না পাবলিককে। তাহলে কি, ধরো ট্যাক্সের বেনিফিট নিচ্ছে, এরকম একটা হাই লেভেলের মানে অ্যানোনিমিটি থাকছে, এটা তো চলতে পারে না। না, দেশের মধ্যে একটা ডেমোক্রেটিক রাইট, আমাদের পাবলিকদের অধিকার আছে। তাই সুপ্রিম কোর্ট এখানে বলেছে তোমার এক্সট্রিম লেভেল অফ অ্যানোনিমিটি। আর কি বলেছে, আর বলেছে তোমার রাইট টু ইনফরমেশন, যেটা আমাদের আছে আর্টিকেল 19-এ, রাইট টু ইনফরমেশন, যে আমি সব কিছু আমার জানার অধিকার আছে। আর্টিকেল 19(1)(a) বা রাইট টু স্পিচ, বলার বা ইনফরমেশনের অধিকার, এইটাকে তোমার ভায়োলেট করছে, যে পাবলিককে এটা কোনো কিছু বলছে না, একটা যা হোক একটা বলে দিচ্ছে যে আমরা তো পলিটিক্যাল পার্টি, কোনো যে সরকারের কাছ থেকে তো বেনিফিট নেই না, তাহলে আমাদের এখানে জানানোর প্রয়োজন নেই। কিন্তু সেরকম তো কোনো কনসেপ্ট নেই, এটা একটা বলছে। থার্ড বলছে যে দেখো 2017-18 থেকে 2021-22 পর্যন্ত, প্রায় ধরো 17তে এসেছিল, তখন থেকে প্রায় 9,208 কোটি টাকার তোমার ইলেকট্রাল বন্ড ইস্যু হয়েছে, কিন্তু দেখো বেশিরভাগ টাকাটা একটা সিঙ্গেল পার্টির উপরে গেছে।
বাকি আদার্স পার্টি সেরকম। তাহলে কি যে কর্পোরেট ধরো টাকা দিচ্ছে, এগুলো কি বেশিরভাগ লিগেল টাকা। যদি কোনো পার্টিকে ডোনেশন দেয়, ধরো যে পার্টি পাওয়ারে আছে সেই পার্টি যদি ডোনেশন দেয়, তাহলে নিশ্চয়ই কোনো বেনিফিটের জন্য। ফালতু ফালতু তো কেউ কাউকে টাকা দেয় না, মানে কি বলবো, যে তোমাকে ফ্রি থেকেও বিষও দেবে না খেতে। তাহলে কোনো কিছু উইদাউট বেনিফিট ছাড়া এত টাকা ডোনেশন পাচ্ছে, এটা কনসার্ন আর কি। অপোজিশন এটা নিয়েও প্রচুর হাই হাল্লা করতো আর কি। আর এটা রিজনেবল আর কি। ধরো একটা পার্টি এত টাকা পাচ্ছে, তার মানে প্রায় 90%-এর উপরে টাকা, 90-80%-এর উপরে টাকা ধরো একটা সিঙ্গেল পার্টি তোমার, এবং যে পার্টিটা পাওয়ারে আছে, তাহলে কি তারা পলিসিতে চেঞ্জ করতে পারে। ধরো নর্মাল তো ব্ল্যাক মানি টাকা চুরিতে আলাদা ব্যাপার, কিন্তু এরা পলিসি লেভেলে চেঞ্জ করে দেবে। মানে ধরো ট্যাক্স এক্সামশন নেবে, লেবার ল ক্লজকে তোমার ডাইলিউট করবে, বিভিন্ন রকম বেনিফিট কর্পোরেটরা তোমার চাইবে আর কি। তো এটার জন্য আর কি এরকম বিভিন্ন ইস্যু আসছিল, এই জন্য তোমার সুপ্রিম কোর্ট এটাকে তোমার আনকনস্টিটিউশনাল বলেছে। তাহলে এটা একটা কেস হলো, যে কেসটা তোমার আনকনস্টিটিউশনাল এটাকে বলেছে, সেটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম, অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম রিফর্মস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসে এটাকে তোমার সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল এটাকে ডিক্লেয়ার করেছে। তাহলে কারেন্ট স্ট্যাটাস কি? কারেন্ট স্ট্যাটাস এখন বলেছে, এসবিআইকে বলেছে তুমি বন্ড ইস্যু করা বন্ধ করো, এখন আর তুমি বন্ড ইস্যু করতে পারবে না। এবং যে বন্ডগুলো তুমি ইস্যু করেছো, মানে যেগুলো ক্যাশ হয়নি এখনো পর্যন্ত, সেইগুলোকে তোমাকে মানে ফেরত নিয়ে নিতে হবে আর কি। ধরো 15 দিনের উইন্ডো থাকে, তো তাহলে কিছু তো বন্ড ধরো কালকে কেউ ইস্যু করেছে, সেটা ধরো সে তোমার ক্যাশ করাতে পারছে না, ক্যাশ হয়নি, সেটা তোমাকে ফেরত নিতে হবে। এমনকি আরেকটা খুব ভালো পয়েন্ট দিয়েছে যে 2019 এপ্রিল অনওয়ার্ড যতগুলো তুমি ইলেকটোরাল বন্ড ইস্যু করেছো এবং কে কে দিয়েছে, ডোনারের নাম তোমাকে পাবলিকে আনতে হবে। এটা খুব ভালো, এটা পাবলিকে জানা দরকার যে কে কাকে টাকা দিচ্ছে, কিভাবে টাকা দিচ্ছে, উইদাউট বেনিফিটে টাকা দিচ্ছে। এটা আমাদের পাবলিকদের কর্তব্য আর কি এটা জানা। তো ডোনারের নামটা তোমার ডিসক্লোজ করতে হবে, এটা এসবিআইকে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট দিয়েছে আর কি। তো যাই হোক, এইটা আর কি তোমার ইলেকটোরাল বন্ড নিয়ে বেশি কিছু এটাতে আসবে না, যে ওই কে ইস্যু করে আর কিভাবে ইলেকটোরাল বন্ড জিনিসটা কি, যদি একটু ভারীতে করতে যায় তো এইভাবে আসবে, খুব বেশি কিছু আসবে না। তো একটু জেনে রাখা দরকার আছে সিটিজেন হিসাবে। আর আমরা কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি, আমাদের এটা তো জানাই দরকার ইকোনমির ক্ষেত্রে। ইকোনমি যদি পড়াতাম আমি, যখন পড়াবো তখন এইটা নিয়ে বলবো, কিন্তু এখন তো আনকনস্টিটিউশনাল হয়ে গেছে, তো সেটা এখন আলটিমেটলি পরে ভাববো কি করব না করব। তো থ্যাংক ইউ, এইভাবেই পাশে থাকো, আর আমাদের ফুড এসআই এবং ম্যাথের সিরিজটা ফলো করো। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।